বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টেক্সটাইলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং, অর্থাৎ ব্লিচিং করব হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে। অলরেডি আমরা ব্লিচিং সম্পর্কে জানছি। ব্লিচিং হচ্ছে আমাদের সেলুলোজিক ফেব্রিক যেটা আছে কিংবা ফেব্রিকের যেটা ন্যাচারাল কালার আছে ওই কালারটা দূর করে ফেব্রিকটা হোয়াইট কালার প্রডিউস করা, হোয়াইটেনিং করাই হচ্ছে ব্লিচিং। তো কি আজকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং সম্পর্কে যেই জিনিসগুলো জানবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রিপারেশন প্রসেস, অর্থাৎ আমরা হাইড্রোজেন পারঅক্সাইড সম্পর্কে হালকা একটু জানবো এবং কিভাবে তৈরি করি সেটা সম্পর্কে জানবো। মেকানিজম অফ পারঅক্সাইড ব্লিচিং, অর্থাৎ ব্লিচিংটা কিভাবে হচ্ছে, পারঅক্সাইডের মাধ্যমে ব্লিচিংটা কিভাবে হচ্ছে। এরপরে কি রিকোয়ার্ড কেমিক্যালস অ্যান্ড দেয়ার ফাংশন, অর্থাৎ পারঅক্সাইড ব্লিচিংয়ের জন্য আমাদের কী কী কেমিক্যাল লাগতেছে এবং সেই কেমিক্যালগুলো আসলে কী ভূমিকা পালন করতেছে। তারপরে মেথডস অফ ব্লিচিং উইথ হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের মাধ্যমে আমরা কয়টা মেথডে ব্লিচিং করতে পারি। রেসিপি অ্যান্ড প্রসিডিওর, এই যেগুলো মেথড সম্পর্কে আমরা জানবো সেগুলো রেসিপি এবং প্রসিডিওরটা কেমন হবে সেটা একটু জানবো। হোয়াই হাইড্রোজেন পারঅক্সাইড ইজ এ ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডটা সব জায়গায় স্বীকৃত একটা ব্লিচিং এজেন্ট। এটা কী জন্য আমরা একটু সেটা সম্পর্কে জানবো। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং, অর্থাৎ এর সুবিধা অসুবিধাগুলো কী কী আর কি। ডিফারেন্স বিটুইন পারঅক্সাইড অ্যান্ড হাইপোক্লোরাইড ব্লিচিং, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা যেমন হাইপোক্লোরাইড ব্লিচিং সম্পর্কে একটু আইডিয়া নিছি, ধারণা নিছি। ওইটার এবং হাইড্রোজেন পারঅক্সাইড এই দুইটা ব্লিচিংয়ের মধ্যে পার্থক্য কী এটা সম্পর্কে একটু জানবো। তো আমরা শুরু করি। প্রথমেই এসে আমরা ইন্ট্রোডাকশনে অল্প একটু পরিচয় জেনে নিই। হাইড্রোজেন পারঅক্সাইডটা কি? ইট ইজ কল্ড অক্সিজেনেটেড ওয়াটার। এটার আরেকটা নাম হচ্ছে অক্সিজেনেটেড ওয়াটার, কারণ পানির সংকেত আমরা কি জানি H2O, এখানে আমরা আরেকটা অক্সিজেন দিব। এই যে অক্সিজেন, এইটার জন্য বলা হচ্ছে অক্সিজেনেটেড ওয়াটার, অর্থাৎ H2 এই দুইটা মিলে O2, এবং এটা হচ্ছে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। এবং মানে মোটামুটি হাইড্রোজেন পারঅক্সাইডটা ব্লিচিং এজেন্ট হিসেবেই ইউজ হয়। এই জিনিসটা মোটামুটি সবাই জানে যে টেক্সটাইলে যদি হাইড্রোজেন পারঅক্সাইডের ইউজ থাকে তাহলে এটা মেইনলি ব্লিচিং এজেন্ট হিসেবেই ইউজ হয়। এই হচ্ছে এর মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। এর প্রিপারেশন প্রসেসটা কি? খুব সহজ। বেরিয়াম পারঅক্সাইড যে আছে, বেরিয়াম পারঅক্সাইড উইথ ডিলিউট HCl, অর্থাৎ বেরিয়াম পারঅক্সাইডের সাথে আমরা যে হাইড্রোজেন ক্লোরাইড অথবা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি, মেনলি হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিক্রিয়া হবে তার মাধ্যমে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। সহজ বিষয়। এই যে আমাদের যে বেরিয়াম আছে, বেরিয়ামের জায়গায় কি চলে আসবে? হাইড্রোজেন চলে আসবে। আর বেরিয়াম কার সাথে বিক্রিয়া করবে? বেরিয়াম এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। বেরিয়াম ক্লোরাইড তৈরি হবে, হাইড্রোজেন এই পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে। সহজ, একেবারে ইজি বিষয়। এরপরে কি বেরিয়াম পারঅক্সাইড উইথ H2SO4, অর্থাৎ আমরা দুই ধরনের অ্যাসিডের মধ্যে এই বেরিয়াম পারঅক্সাইডটা ট্রিট করব। একটা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর আরেকটা হচ্ছে H2SO4। এখন এইখানে কি হবে? এই যে বেরিয়াম আছে, বেরিয়াম স্বাভাবিকভাবে এই সালফেটটাকে অ্যাটাক করবে। এই হাইড্রোজেনটা কি হবে? এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। আর পানি যা ছিল পানির একটু কম বেশি হবে, এটা স্বাভাবিক। এটা হচ্ছে এর ইজি একটা প্রোডাকশন প্রসেস। এরপরে কি মেকানিজম অফ
পারঅক্সাইড ব্লিচিং, অর্থাৎ পারঅক্সাইড আসলে কিভাবে ব্লিচ করতেছে। আমাদের যে পারঅক্সাইড আছে H2O2, প্রেজেন্স অফ অ্যালকালি, অর্থাৎ আমাকে অ্যালকালাইন কন্ডিশন দিতে হবে। আমার যে পিএইচ আছে এটা যেন কোনোভাবে অ্যাসিড বা নিউট্রালের কাছাকাছি না থাকে, এটাকে আমরা যে অ্যালকালি কন্ডিশন আছে সেইখানে নিয়ে যাব। নিয়ে গেলে এটা দুইটা আয়নে ভাগ হয়, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে HO2-। এই যে পায়ার হাইড্রক্সিল আয়ন আছে, এই পায়ার হাইড্রক্সিল আয়নটাই মেনলি ব্লিচিংয়ে অংশগ্রহণ করে এবং আমরা আগেই জানছি এটা হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট। এই যে একটু দেখি, পায়ার হাইড্রক্সিল আয়নস উইল ডিস্ট্রয় দ্য ডাবল বন্ড অফ ক্রোমোফোরস বাই অক্সিডেশন রিয়াকশন। আমরা অলরেডি জানছি যে অক্সিডেশন রিয়াকশনটা কীভাবে হয়। অক্সিডেশন রিয়াকশনের মাধ্যমে আমাদের যে নেগেটিভ আয়নটা আছে এটা ডাবল বন্ডকে যায় অ্যাটাক করে, ক্রোমোফোরের এখানে যে ডাবল বন্ড আছে সেটাকে অ্যাটাক করে ইলেকট্রনের ডিলোকালাইজেশন করে এবং তার মাধ্যমে ক্রোমোফোরের যে স্ট্রাকচার আছে সেটা চেঞ্জ হয়ে যায়, ভেঙে যায়। এর মাধ্যমে যে ন্যাচারাল কালার আছে ওই ন্যাচারাল কালারটা রিমুভ হয়ে যায়, যার কারণে আমরা হোয়াইট সারফেস দেখা পাই। এটাই হচ্ছে সেম এইখানেও। এখানে পার হাইড্রক্সাইল যেটা আয়ন আছে এটা ডাবল বন্ডকে ভেঙে ফেলবে, ক্রোমোফোরের স্ট্রাকচার চেঞ্জ করবে, চেঞ্জ করে যে ন্যাচারাল কালার আছে সেটা দূর করবে, দূর করে আমাদের হোয়াইট সারফেস প্রডিউস করবে। এটার জন্য রিকোয়ার্ড কেমিক্যালস অ্যান্ড দেয়ার ফাংশন, অর্থাৎ কি কি কেমিক্যাল লাগবে আসলে সেই কেমিক্যাল সম্পর্কে একটু দেখি। প্রথম কেমিক্যাল হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। খুবই সহজ বিষয়, যেটার মাধ্যমে আমরা করব ব্লিচিং, সেই জিনিসটা তো লাগবেই। এটা হচ্ছে আমাদের মেইন ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। এরপরে কি, স্টেবিলাইজার, ভেরি ইম্পর্ট্যান্ট। স্টেবিলাইজার লাগবে। স্টেবিলাইজারের কাজটা কি, স্টপস দ্য অক্সিজেন জেনারেশন ডিউরিং ব্লিচিং, অর্থাৎ ব্লিচিংয়ের সময় যেন অক্সিজেন প্রডিউস না হয়, বাই মেকিং কমপ্লেক্স কম্পাউন্ড উইথ ক্যাটালিস্ট প্রেজেন্ট ইন ওয়াটার। অর্থাৎ স্টেবিলাইজার কীভাবে কাজ করবে, স্টেবিলাইজারের প্রধান কাজ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে এটা ভেঙে যেন অক্সিজেন প্রডিউস না হয় সেটার জন্য একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে রাখবে ওই সলিউশনের মধ্যে, যার কারণে আমাদের অক্সিজেন প্রডিউসটা হবে না। এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে এটা দুই ভাগে ভাঙতে পারে, একটা হচ্ছে পানি এবং অক্সিজেন, আরেকটা হচ্ছে হাইড্রোজেনের আয়ন, আর একটু আগে আমরা দেখছি হাইপোক্লোরাস আয়ন যেটাকে বলে আর কি, এটা হাইড্রক্সিল আয়ন। এই পার হাইড্রক্সিল আয়নে ভাঙতে পারে অথবা অক্সিজেনে। এই জিনিসটা যেন না হয়, পার হাইড্রক্সিল আয়নেই যেন সবসময় ভাঙে, এটার জন্য আমাদেরকে কী করতে হবে, স্টেবিলাইজার ইউজ করতে হবে। এই স্টেবিলাইজার কী করে, একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে ওই যে মিক্সচার আছে সেই মিক্সচারের মধ্যে, যার কারণে আমাদের পারঅক্সাইডটা সবসময় H+ আয়ন আর HOH- এই আয়নে ভাঙে। এইটাই আমাদের মেইনলি যেটা পার হাইড্রক্সিল আয়ন আছে এইটাই ব্লিচিংয়ে কাজ করে। প্রোভাইড বাফারিং অ্যাকশন টু কন্ট্রোল অপটিমাম পিএইচ, অর্থাৎ স্টেবিলাইজার বাফারিং অ্যাকশনটা যেটা আছে, বাফারিং সম্পর্কে আমরা এর আগেও জানছি যে এটা হচ্ছে পিএইচটার জন্য খুব ইফেক্টিং একটা বিষয়, এটা সে প্রোভাইড করে, ওই কন্ডিশনটা প্রোভাইড করে। এক্সাম্পল হিসেবে কী কী আছে, সোডিয়াম সিলিকেট ইউজ করি, অথবা অর্গানিক কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো, অথবা ফসফেটস, এগুলো হচ্ছে আমরা মেনলি স্টেবিলাইজার হিসেবে ইউজ করি। আর কি, কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু আমাদেরকে পিএইচটা ক্ষারীয় পরিবেশে রাখতে হবে, অ্যালকালাইন কন্ডিশনের মধ্যে রাখতে হবে, স্বাভাবিকভাবে আমাদেরকে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড ক্যান নট প্রোভাইড ব্লিচিং রিয়াকশন উইদাউট অ্যালকালি বা সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং অ্যাকশনটা করবেই না যদি না থাকে
অ্যালকালাইন কন্ডিশন দেয়া হয়। দ্য প্রসেস ইজ ভেরি স্লো ফর ব্লিচিং, অর্থাৎ অ্যালকালিটার উপরেও নির্ভর করবে যে আমার প্রসেসটা কীরকম হবে। যেমন পিএইচ যদি আমার 10-এর নিচে থাকে, আমি এমন পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালকালাই দিলাম আর কি যে পিএইচটা আমার 10-এর নিচে আছে, ভেরি স্লো ব্লিচিং, ইনঅ্যাক্টিভ H2O2, অর্থাৎ ব্লিচিংটা আমার খুব স্লো হবে কারণ সেখানে কিছু ইনঅ্যাক্টিভ হাইড্রোজেন পারঅক্সাইড থাকতেছে। পিএইচ যদি আমার 10 থেকে 11 হয়, অপটিমাম অ্যান্ড কন্ট্রোল ব্লিচিং, অর্থাৎ প্রপার ব্লিচিং যাকে বলে আমি সেই রেজাল্টটা পাবো। অর্থাৎ পিএইচ আমার 10 থেকে 11 রাখতে হবে। যদি 11-র বেশি হয়ে যায়, ব্লিচিং ইজ আউট অফ কন্ট্রোল অ্যান্ড ড্যামেজ অকার্স, অর্থাৎ ব্লিচিংটা বেশি হবে, তখন ফেব্রিক ড্যামেজ হওয়া শুরু হতে পারে অতিরিক্ত ক্ষারের কারণে। অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা আবার সেলুলোজকে ডিস্ট্রয় করতে শুরু করবে। এরপরে আমার কি উপাদান লাগে? সোডা অ্যাশ। ওই সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজ যা, এটাও মোটামুটি কাজ অনেকটা একই। কন্ট্রোল পিএইচ, স্বাভাবিকভাবে এটা পিএইচটার জন্য লাগে, আর প্রোভাইড অ্যালকালাইন কন্ডিশন, সেম জিনিসই আর কি। এরপরে কি লাগে আমাদের? ওয়েটিং এজেন্ট ফর প্রপার ওয়েটিং অ্যান্ড অ্যাবজর্বেন্সি অফ কেমিক্যালস, অর্থাৎ আমাদের ফেব্রিকের অ্যাবজর্বেন্সিটা শুরু থেকেই বৃদ্ধি রাখতে হবে, কোথাও কম কোথাও বেশি এরকম যেন না হয়। এই জন্য আমাদেরকে প্রপার ওয়েটিং এজেন্ট দিতে হবে যাতে রেজাল্ট আমার ইভেন আসে। এখন আমরা দেখব কি মেথডস অফ ব্লিচিং উইথ হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে যে আমরা ব্লিচ করব সেটার মেথড কি আছে। সেটার মেইনলি 3টা মেথড আছে। একটা হচ্ছে ব্লিচিং ইন কেয়ার, উইঞ্চ বা জিগার মেশিন, অর্থাৎ মেইনলি এগুলো ডাইং মেশিন আর কি। এই মেশিনগুলোর মধ্যে ব্লিচিং করতে পারি, অথবা ব্লিচিং ইন জে বক্স, অর্থাৎ আমরা ব্লিচ করার পরে জে বক্স আমরা অলরেডি জানছি যে একটা স্টোরের মতো আর কি ব্যবস্থা থাকে এখানে, ওই বক্সের মধ্যে স্টোর করে ব্লিচ করতে পারি। অথবা ব্লিচিং বাই প্যাড রোল মেথড, অর্থাৎ আচ্ছা এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস একটু দেখব। 3টা প্রসেসে হয়ে থাকে, একটা এতটুকু জানি যে কেয়ার, উইঞ্চ বা জিগারের মধ্যে, অথবা জে বক্সের হেল্পে, আর আরেকটা আছে প্যাড রোল মেথডে। এই 3টা মেথডে। এখন 3টার জন্য রেসিপি 3 রকম হবে স্বাভাবিক। প্রথমেই আসি আমরা কেয়ার, উইঞ্চ বা জিগারের জন্য। এই রেসিপিটা একটু দেখে নেই, মোটামুটি এরকমই থাকে। অ্যাকচুয়ালি যে এরকমই হবে বিষয়টা এরকম না, মোটামুটি এরকম এটা হচ্ছে প্রসেস করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড 35% অথবা 50% কনসেন্ট্রেশনের। 35 নিলে হবে 4.5 গ্রাম পার লিটার, 50% হলে আমাদের 3 গ্রাম পার লিটার নিলেই মোটামুটি রেজাল্ট চলে আসে। এরপরে লাগবে কস্টিক সোডা, সোডা অ্যাশ, ওয়েটিং এজেন্ট, সোডিয়াম সিলিকেট ভেরি ইম্পর্টেন্ট, স্টেবিলাইজার। পিএইচ লাগবে আমাদের 9.5 থেকে 10.5, অর্থাৎ এক্সেসিভ যেন 11 কাছে যেন চলে না যায়, ফেব্রিকের ড্যামেজ যেন না হয়, তার নিচে হওয়া ভালো, অপটিমাম হওয়া ভালো, অথবা একটু কম হওয়া ভালো। টেম্পারেচার আমাদের 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে আমাদের মোটামুটি একটা বয়েলিং টেম্পারেচার দরকার হয়। টাইম 1 থেকে 3 ঘন্টা লাগে। এটা হচ্ছে এর জেনারেল রেসিপি। প্রসিডিউরটা কি? All the required chemicals are dissolved and 1/3 of the solution is transferred to the machine from separate mixing tank, অর্থাৎ আমরা কেয়ার অথবা উইঞ্চ বা জিগার যেই মেশিনেই আমরা প্রসেস করি না কেন, সেই মেশিনে আমরা যখন কেমিক্যাল লোড দেব, আগে সেপারেট একটা ট্যাঙ্কের মধ্যে পুরো কেমিক্যালটা গুলে নেব। গুলে নেওয়ার পর মিক্স করে নেওয়ার পর তার 3 ভাগের 1 ভাগ আমরা এই মেশিনে লোড দিব, বাকি 2 ভাগ কিন্তু থেকে যাবে। ফেব্রিক ইজ লোডেড অ্যান্ড প্রপার সার্কুলেশন অফ লিকুইড অর ফেব্রিক অর বোথ ইজ ডান, অর্থাৎ এরপরে আমরা ফেব্রিকটা এই মেশিনের মধ্যে ঢুকাবো। ঢুকায় আমরা ফেব্রিকটা মুভ করব, অথবা লিকারটা মুভ করব, অথবা ফেব্রিক লিকার দুইটাই মুভ করব, বাট মুভমেন্টের মধ্যে যেন থাকে এতটুকু ইনশিওর করতে হবে। Temperature is near 50 degrees Celsius
অ্যান্ড সার্কুলেশন অ্যাবাউট 10 থেকে 15 মিনিটস। অর্থাৎ আমার যে টেম্পারেচার আছে এটা মোটামুটি আমরা 50 ডিগ্রি সেলসিয়াসের দিকে শুরুতে রাখবো এবং সার্কুলেশন করতে থাকবো 10-15 মিনিট পর পর। এটা সার্কুলেশন যেন থাকেই। এই 15 মিনিট আমরা 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই মানে মুভমেন্টের মধ্যে রাখবো 15 মিনিট। দেন দ্য রেস্ট অফ দ্য সলিউশন ইজ ট্রান্সফার্ড অ্যান্ড টেম্পারেচার ইজ রেস্ট টু 70 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখন 1/3 মধ্যে প্রথমে আমরা 1 ভাগ রাখছি, বাকি 2 ভাগ ছিল। এখন এই 2 ভাগ আমরা এই মেশিনের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো এবং টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে 70 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব এবং 40 থেকে 50 মিনিট এই টেম্পারেচারের মধ্যে রাখবো। অর্থাৎ শুরুতে আমরা 10 থেকে 15 মিনিট রাখছি 50-তে, এরপরে 40 থেকে 50 মিনিট রাখবো 70-তে। এই সময়েও প্রপার মুভমেন্ট দিতে হবে, এটা ইনশিওর করতেই হবে। ফাইনালি দ্য টেম্পারেচার ইজ রেস্ট টু 90 to 95 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড কেপ্ট আনটিল রিকোয়ার্ড রেজাল্ট ইজ ফাউন্ড। অর্থাৎ এরপরে আমরা টেম্পারেচার বাড়াইতে থাকবো, মুভমেন্টের মধ্যে থাকবে এবং আমরা বারবার চেক করব যে আমাদের যতটুকু হোয়াইটেনিং প্রয়োজন ততটুকু হয়েছে কি না। হয়ে গেলে আমাদের মোটামুটি ব্লিচিং প্রসিডিওরটা শেষ হয়ে যাচ্ছে। দেন ওয়াশিং অফ দ্য ফেব্রিক, তারপরে কি ফেব্রিকটা ওয়াশ করে ফেলবো। এইটা ছিল মোটামুটি প্রসিডিওর। এরপরে কি জে বক্সের মাধ্যমে রেসিপি ফর জে বক্স। জে বক্সে আমরা মেইনলি 35% যেটা আছে এইটাই হচ্ছে বেশি পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। আমরা এইটা ইউজ করব 3.5 গ্রাম পার লিটার। সাথে কস্টিক সোডা, সোডা অ্যাশ, ওয়েটিং এজেন্ট, সোডিয়াম সিলিকেট যেটা স্টেবিলাইজার হিসেবে ইউজ করতেছি, পিএইচ, টাইম, টেম্পারেচার, মোটামুটি কাছাকাছি সব, সমস্যা নেই। এইটার প্রসিডিউর হচ্ছে 3টা স্টেপে ঘটে। প্রথমে হচ্ছে ইমপ্রেগনেশন, অর্থাৎ ফেব্রিকটা আমরা যে সলিউশনটা প্রিপেয়ার করতেছি সেইটার মধ্যে ডুবাবো। এরপরে কি স্টোরিং, এরপরে ফেব্রিকটা যে বক্স আমরা যেটা বলি সেই যে বক্সে যায়, কিছুক্ষণের জন্য স্টোর হবে। স্টোর হবে বলতে ফেব্রিক মুভমেন্টের মধ্যেই থাকবে যে বক্স যেহেতু, কিন্তু এটা একটা এমন বক্স যেখানে স্টোরের ব্যবস্থা থাকতেছে। এরপরে কি ফেব্রিক বের হয়ে ওয়াশিং ইউনিটে চলে যাবে। একটু ডিটেলসে দেখি। প্রথমে আসতেছে আমাদের ইমপ্রেগনেশন। সলিউশন ইজ মেড অ্যাকর্ডিং টু রেসিপি। এই রেসিপি যেটা আমরা দেখছি এই রেসিপি অনুযায়ী আমরা সলিউশনটা প্রিপেয়ার করব। ফেব্রিক ইজ ফুললি ইমার্সড অ্যান্ড স্কুইজড অ্যান্ড সেন্ট টু জে বক্স। অর্থাৎ ফেব্রিক কী হবে, ইমার্স করব ভালোভাবে এবং রোলারের মাধ্যমে স্কুইজই করব যাতে এক্সেসিভ কেমিক্যাল চলে না যায় ওই জে বক্সের ভিতরে। এখানে যেন জে বক্স যে আছে এই জে বক্সের ভিতরে স্টোর হয়ে যায়, এরকম যেন কেমিক্যাল না যায় সেজন্য আমার স্কুইজই ভালোভাবে ইউজ করতে হবে। স্টোরিং ইন জে বক্স, পরের স্টেপটা কি আসতেছে, জে বক্সের মধ্যে আমরা স্টোর করে রাখবো। ফেব্রিক ইজ স্টোরড ফর 60 to 90 মিনিটস। অর্থাৎ এখানে যে ফেব্রিকটা ঢুকতেছে এই ফেব্রিকটা কমপক্ষে 60 মিনিট থেকে 90 মিনিটের মতো স্টোর হয়ে থাকার পরে ফেব্রিক বের হবে। এরকম স্টোরিং ব্যবস্থা হচ্ছে জে বক্সের মধ্যে থাকবে। স্টিম ইজ সাপ্লাইড টু মেনটেন 95 to 99 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। অর্থাৎ যখন জে বক্সের কাছে আসবে এই জে বক্সে আমাদের স্টিম সাপ্লাইয়ের ব্যবস্থা রাখতে হবে যাতে এখানকার টেম্পারেচারটা 95 থেকে 99 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে, যাতে এই হাইড্রোজেন পারঅক্সাইডটা এইখানে ফেব্রিকের সারফেসের মধ্যে যেটা লেগে আছে এটা যেন রিঅ্যাকশন করতে পারে। ফাইনালি কি ওয়াশিং। ফেব্রিক ইজ ওয়াশড ইন হট ওয়াটার উইথ 2% সোডিয়াম কার্বনেট। টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এইখান থেকে যে ফেব্রিকটা বের হলো এটা প্রথমে একটা চেম্বারে যাবে যেখানে 2% সোডিয়াম কার্বনেট থাকবে এবং টেম্পারেচার 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস থাকবে এই সলিউশনের। এরপরে ফেব্রিকটা পাস হয়ে জাস্ট একটা কোল্ড ওয়াশ হবে, অর্থাৎ ঠান্ডা পানির মাধ্যমে এই ফেব্রিকটা বের হয়ে যাবে। বাস, প্রসেস ইজ ডান।
এটা গেল জে বক্সের। এরপরে আরেকটা প্রসেস কি আছে, সেটা হচ্ছে পেয়ার্ড রোল মেথড। পেয়ার্ড রোল মেথডটা কি, এইখানে একটু লক্ষ্য করি, হাইড্রোজেন পারঅক্সাইড 35% আর 50% সলিউশন আছে, যেটা আমরা পাই আর কি, রেডিমেড বলা যায়। প্রচুর পরিমাণ লাগে, 40 থেকে 50 গ্রাম পার লিটার, অথবা 50% হলে 25 থেকে 30 গ্রাম পার লিটার। আগের তুলনায় এখানে বেশ বেশি লাগে। কী জন্য লাগে একটু বলতেছি। কস্টিক সোডা লাগে আমাদের 8 থেকে 15 গ্রাম পার লিটার, ওয়েটিং এজেন্ট লাগে 5 থেকে 10 গ্রাম পার লিটার, সোডিয়াম সিলিকেট লাগে 8 থেকে 15 গ্রাম পার লিটার। পিএইচ আমাদের 10.5-এর উপরে রাখতে হবে। প্রসিডিউর বা প্রসেসটা কি, দ্য ফেব্রিক ইজ ইমপ্রেগনেন্ট ইনটু দ্য সলিউশন অ্যান্ড স্কুইজড। ওই যে স্বাভাবিকভাবেই আমাদের যে ফেব্রিকটা আছে, সলিউশন যেটা আছে সেই সলিউশনের মধ্যে প্রপারলি ডুবাই নিতে হবে। এরপরে কি প্রপারভাবে স্কুইজি রোলার মাধ্যমে স্কুইজ করে নিতে হবে, যাতে এক্সট্রা কেমিক্যাল না যায়। দেন দ্য ফেব্রিক ইজ কভার্ড উইথ প্লাস্টিক শিট ফর 15 থেকে 24 আওয়ার। অর্থাৎ এরপর যে ফেব্রিকটা বের হবে এটা আমরা রোলারের মধ্যে পেঁচায় রাখবো এবং প্লাস্টিক শিট দিয়ে ঢেকে রাখবো, সেটা 15 থেকে 24 ঘন্টার জন্য। ফাইনালি ওয়াশড অফ ইন এ হট ওয়াটার সলিউশন অফ 1% সোডা অ্যাশ। ওই যে সেম আগেরটার মতো, বাট এখানে কনসেন্ট্রেশন থাকবে 1%। এর মধ্যে সোপ বা ডিটারজেন্ট থাকবে। এরপরে কি হবে, ওই ফেব্রিকটা পাস হয়ে কোল্ড ওয়াশ অ্যাট রুম টেম্পারেচার, ওটা কোল্ড ওয়াটারের মাধ্যমে ফেব্রিকটা জাস্ট পাস করাবো। এইখানে আমাদের এই পরিমাণ বেশি লাগলো কি জন্য, কারণ আমরা এখানে ফেব্রিকটা যে স্টোর করতেছি এখানে আমরা কোনো স্টিমের সাপ্লাই দিচ্ছি না, যার কারণে আমাদের যে হাইড্রোজেন পারঅক্সাইডের রিঅ্যাকশন করার ক্ষমতা স্টিম বা টেম্পারেচারটা না পাওয়ার কারণে তার অনেক কমে যায়, যার কারণে এখানে আমাদেরকে বেশি সময় ধরে স্টোর করে রাখতে হয় এবং তার পরিমাণও বেশি লাগে। খুব সহজ বিষয় আর কি, আহামরি রকেট সায়েন্স না। এরপরে কি, why H2O2 is a universal bleaching agent, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে আমরা ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট কী জন্য বলে থাকি। এটাকে বলার অনেকগুলো কারণ আছে। ইন কেস অফ সেলুলোজ, হাইড্রোজেন পারঅক্সাইড পার্মানেন্টলি ডিস্ট্রয় দ্য ন্যাচারাল কালার। আমরা যে এর আগের অক্সিডাইজিং এজেন্ট দেখছি, যেমন আমরা এর আগে ক্যালসিয়ামের দেখছি হাইপোক্লোরাইড, যেগুলো আর কি হাইপোক্লোরাইড ব্লিচিং যেটাকে বলছি, এর আগের ক্লাসে যেটা পড়ছে হাইপোক্লোরাইড ব্লিচিং, ওটার মাধ্যমে পার্মানেন্টলি কিন্তু ইয়েলো কালারটা যেটা আছে সেটা ডিস্ট্রয় হয় না, ওটা গ্র্যাজুয়ালি সময়ের পরে ধীরে 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 চলে আসে। বাট হাইড্রোজেন পারঅক্সাইডের বেলা সেটা বলা যায় যে পার্মানেন্টলি চলে যায়। ইন কেস অফ প্রোটিন ইটস অক্সিডেশন রিয়াকশন অকার্স বাট নো ড্যামেজ টু প্রোটিন ফাইবার অকার্স। অর্থাৎ প্রোটিন ফাইবার যদি থাকে আমাদের ফেব্রিকের মধ্যে, সেখানেও অক্সিডেশন রিয়াকশন যেটা আছে, অক্সিডেশন রিয়াকশন সেটা ঘটবে, বাট প্রোটিনের কোনো ড্যামেজ করবে না। এটা হচ্ছে অন্যতম একটা বেটার বৈশিষ্ট্য আর কি। তারপরে কি, হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং ইজ পারফর্মড অ্যাট সিমিলার কন্ডিশন লাইক স্কাওয়ারিং, সো স্কাওয়ারিং অ্যান্ড ব্লিচিং ক্যান বি ডান টুগেদার। অর্থাৎ আমরা স্কাওয়ারিং সম্পর্কে আগেই জানছি যে স্কাওয়ারিংয়ে আমাদের যে পিএইচ যে কন্ডিশন দরকার ছিল, হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিংয়ের ক্ষেত্রেও সেই সেম কন্ডিশনটাই দরকার হচ্ছে, ওরকমই পিএইচ লাগতেছে বলা যায়, যার কারণে আমরা স্কাওয়ারিং করার পরপরই ব্লিচিংটা সাথে সাথে করতে পারি, একসাথেই করা যায়। এইটা হচ্ছে অনেক টাইম সেভিং একটা বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে কি, ভেরি লেস ফেব্রিক ডিস্ট্রাকশন দেন এনি আদার ব্লিচিং এজেন্ট। অর্থাৎ আমরা এর আগে যে ব্লিচিং এজেন্টগুলো ইউজ করছি হাইপোক্লোরাইড, তার তুলনায় এটা ফেব্রিকের ডিস্ট্রাকশন খুব কম হয়, খুবই কম হয়। আর কি, প্রপার অ্যান্ড ইউনিফর্ম ব্লিচিং রেজাল্ট, অর্থাৎ এর ব্লিচিং রেজাল্টটা অনেক ইউনিফর্ম হয়। নো নিড অফ অ্যান্টিক্লোরো ট্রিটমেন্ট, অর্থাৎ এখানে যেহেতু আমরা ক্লোরিনের কোনো ইউজ করতেছি না,
বা কোনোভাবে ক্লোরিন পাচ্ছে না, যার কারণে অ্যান্টিক্লোরো ট্রিটমেন্টের আমাদের দরকার হচ্ছে না। ফেব্রিক তো আমাদের ইয়েলোইশ হয় না, ফেব্রিকের দুর্গন্ধ হয় না, সব মিলায় এটার জন্য কোনো অ্যান্টিক্লোরো ট্রিটমেন্ট করার দরকার হয় না। এতগুলা অ্যাডভান্টেজ থাকার কারণেই আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড যে আছে এইটাকে আমরা বলি ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট। অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং, অর্থাৎ এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? অ্যাডভান্টেজ অনেক আছে। বোথ সেলুলোজ অ্যান্ড প্রোটিন ফেব্রিক বা ফাইবার ক্যান বি ব্লিচড। এর আগেই আমরা দেখলাম ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলার কারণ কি, কারণ এটা আমাদের যে রিয়াকশন দুইটার সাথেই করে, সেলুলোজের সাথেও করে, প্রোটিনের সাথেও করে, বাট প্রোটিনের কোনো হ্যাম্পার করে না, কোনো ক্ষতি করে না। এই জন্য এটা হচ্ছে একটা গ্রেট অ্যাডভান্টেজ। পার্মানেন্ট হোয়াইট কটন ইজ প্রডিউসড। এই যে পার্মানেন্ট হোয়াইট আসে, নো অ্যান্টিক্লোরো ট্রিটমেন্ট ইজ নিডেড। যেহেতু পার্মানেন্ট হোয়াইট আসে, কোনো দুর্গন্ধ হয় না, আমাদের অ্যান্টিক্লোরো ট্রিটমেন্টটা করার দরকার হয় না। কম্পারেটিভলি ভেরি লেস টক্সিক টু নন টক্সিক, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আছে এটা বলা যায় যে খুবই কম টক্সিক অথবা নন টক্সিকই ধরা যায়। হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মানে কি বলবো ফুড গ্রেডও ধরা হয় আর কি, এগুলো ফুড গ্রেড কেমিক্যাল হিসাবেও ধরা হয় অনেক ক্ষেত্রে। ইজি টু হ্যান্ডেল, অর্থাৎ এই যে প্রসেস আছে পারঅক্সাইডের ফুল প্রসেসটা, এটা যেহেতু টক্সিক কোনো বিষয় না, এটা যেহেতু টক্সিক কোনো কেমিক্যাল না, সেহেতু এটার প্রসেসিংটা সহজ হয়। কম্পিটেবল উইথ স্কাউরিং অ্যান্ড ব্লিচিং, আমরা আগেই জানছি যে স্কাউরিং আর ব্লিচিং এই দুটার জন্য যে পিএইচ যে কন্ডিশন দরকার সেটা মিলে যায় হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে। নো ওডর, অর্থাৎ দুর্গন্ধ হয় না। ভেরি লেস ফেব্রিক ওয়েট লস, অর্থাৎ ফেব্রিকের যেহেতু ড্যামেজ হচ্ছে না, সেলুলোজের যেহেতু কোনো ক্ষতি হচ্ছে না, সেহেতু ফেব্রিকের ওয়েট লসটাও খুব কম হয়। গ্রেটার টেনসাইল স্ট্রেংথ ইজ ফাউন্ড ইন ফেব্রিক দেন এনি আদার ব্লিচিং, অর্থাৎ আমরা এর আগে যে হাইপোক্লোরাইড ব্লিচিংগুলো দেখছি ওর মধ্যে কী হয়, টেনসাইল স্ট্রেংথ যেটা আছে ফেব্রিকের যে শক্তি আছে সেটা অনেক ফল করে, কারণ ফেব্রিকের ড্যামেজ হয়। বাট এইখানে যেহেতু আমার ফেব্রিকের ড্যামেজ হচ্ছে না, সেহেতু আমার টেনসাইল স্ট্রেংথটা অনেক ভালো থাকে। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী? হাই টেম্পারেচার ইজ নিডেড ফর হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং, অর্থাৎ এখানে আমরা এই যে টেম্পারেচার বয়লিং টেম্পারেচারের কাছাকাছি নিয়ে যেতে হয়, সেই জন্য আমাদের গ্রেটার এনার্জি কনজাম্পশনের দরকার হয়, অর্থাৎ এখানে আমাদের টেম্পারেচার বেশি লাগে, যার কারণে আমাদেরকে এনার্জি কনজাম্পশনটা এনার্জিটা বেশি ব্যয় করতে হয়। সেন্সিটিভ টু মেটালিক কম্পাউন্ড অ্যান্ড স্ট্রেংথ লস অফ হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ কোনোভাবে যদি আমাদের মেটালিক কম্পাউন্ড থাকে তাহলে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের যে রিঅ্যাকশন ক্ষমতা এটা অনেকটা কমে আসে। কম্পারেটিভলি এক্সপেন্সিভ, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড নিঃসন্দেহে আমাদের যে হাইপোক্লোরাইড আছে তার থেকে এক্সপেন্সিভ হয়। এটাই হচ্ছে এর মেন ডিসঅ্যাডভান্টেজ, তবে এর অ্যাডভান্টেজেস অনেক বেশি, যার কারণে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট হিসেবে এটা স্বীকৃত। আচ্ছা, এখন জানবো কি ডিফারেন্স বিটুইন পারঅক্সাইড অ্যান্ড হাইপোক্লোরাইড ব্লিচিং। এর ডিফারেন্সগুলো কী কী? পারঅক্সাইল হাইড্রোক্সিল আয়ন আর রিজনেবল ফর ব্লিচিং, স্বাভাবিকভাবেই। আর হাইপোক্লোরাইড ব্লিচিংয়ের ক্ষেত্রে কি হয়, হাইপোক্লোরাস আয়ন যেটা আছে সেটাই হচ্ছে ব্লিচিংয়ের জন্য দায়ী। পার্মানেন্ট হোয়াইট, নো ইয়েলোয়িং, অর্থাৎ পারঅক্সাইড ব্লিচিংয়ে আমাদের যে হোয়াইটটা আছে এটা মোটামুটি পার্মানেন্ট হয়, বাট হাইপোক্লোরাইডের ক্ষেত্রে ইয়েলোয়িং মে অকার, অর্থাৎ সময়ের পরে একটা সময় পরে ধীরে ধীরে ইয়েলোইশ হইতে শুরু করে। হাই বয়লিং টেম্পারেচার ইজ নিডেড, অর্থাৎ আমাদের টেম্পারেচারটা হাই রাখতে হয়, নিয়ারলি বয়লিং টেম্পারেচার কাছাকাছি নিয়ে যেতে হয়। বাট হাইপোক্লোরাইড ব্লিচিংয়ের ক্ষেত্রে কী হয়, ব্লিচিং ক্যান বি পারফর্মড
ফ্রম রুম টেম্পারেচার টু বয়লিং টেম্পারেচার। অর্থাৎ আমাদের এই যে হাইপোক্লোরাইট আছে এটা আমরা রুম টেম্পারেচারেও করতে পারি। এটা টেম্পারেচার আমরা বাড়াবো যদি আমাদের কম সময়ের মধ্যে ব্লিচিং করতে হয়। স্কাউরিং প্লাস ব্লিচিং ইজ কম্পিটেবল, অর্থাৎ স্কাউরিং এবং ব্লিচিং এই দুটো আমরা একসাথেই করতে পারবো পারঅক্সাইড ব্লিচিংয়ের ক্ষেত্রে, কারণ দুইটারই কন্ডিশন মোটামুটি সেম। কিন্তু হাইপোক্লোরাইটের ক্ষেত্রে কি হয়, স্কাউরড ফেব্রিক ইজ ব্লিচড, অর্থাৎ আগে আমাকে স্কাউরিং করা ফেব্রিক নিতে হবে, এরপরে সেটা ব্লিচিংয়ে আসবে। পারঅক্সাইডের ক্ষেত্রে কি, কটন, উল, সিল্ক অল ক্যান বি ব্লিচড, অর্থাৎ সব ধরনের ফেব্রিকের ব্লিচিংই সম্ভব। কিন্তু হাইপোক্লোরাইডের ক্ষেত্রে শুধুমাত্র সেলুলোজিক যেগুলো আছে অর্থাৎ কটন ফেব্রিক যেটা আছে সেটা ব্লিচ করি আমরা। নো নিড অফ অ্যান্টিক্লোরো ট্রিটমেন্ট, যেহেতু ইয়েলোয়িং হচ্ছে না, দুর্গন্ধ হচ্ছে না, সব মিলে আমাদের অ্যান্টিক্লোরো ট্রিটমেন্টটা করতে হচ্ছে না, বাট হাইপোক্লোরাইডে অ্যান্টিক্লোরো ট্রিটমেন্টটা করতে হবে। লেস ওয়েট লস, লেস ড্যামেজ, অর্থাৎ ফেব্রিকের ওয়েট লসও কম হয়, ফেব্রিকের কারণে ড্যামেজ কম হয়। এখানে কি হয়, হায়ার ওয়েট লস আর রিস্ক অফ ফেব্রিক ড্যামেজ, অর্থাৎ হাইপোক্লোরাইডে আমাদের ওয়েট লসটাও বেশি হয় ফেব্রিকের এবং ফেব্রিক ড্যামেজ হওয়ারও প্রবণতা বেশি থাকে। এই ছিল মোটামুটি আজকের হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিংয়ের একটা ছোট লেকচার, এবং যা ভুলভ্রান্তি আছে আশা করি একটু ধরাই দিলে আমার জন্য হেল্প হয়। আর যদি কোনো কিছু জানার থাকে একটু আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো শুধরে এবং আপনাদেরকে অ্যান্সার দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।